স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। জম্মু কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে খুঁজে বের করবে ভারত। বৃহস্পতিবার দিল্লিতে এক অনুষ্ঠানে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, লড়াই এখনও শেষ হয়নি, জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অমিত শাহ আরও জানান, ভারতের প্রতিটি ইঞ্চি থেকে এ সন্ত্রাসবাদকে দমন করতে বদ্ধপরিকর তার সরকার। এরই মধ্যে কাশ্মীরে হামলাকারীদের বিচারের আওতায় আনার নিশ্চয়তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোন আলাপের পর একথা বলেন তিনি। এদিকে ভারতের যে কোনো সামরিক পদক্ষেপের মুখে চুপ করে বসে থাকবে না পাকিস্তান। সেনাদের সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে এই হুঁশিয়ারি দেন পাকিস্তানের সেনাপ্রধান। বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় প্রস্তুত পাকিস্তান। আবারও যুদ্ধের দামামা বাজছে ভারত পাকিস্তানের মধ্যে। এবারই প্রথম নয়, 1947 সালে জন্মের পর এরপর থেকেই নানা কারণে যুদ্ধ সংঘাতে জড়িয়েছে সাপে নেউলে সম্পর্কে থাকা দেশ দুটি। কখনো ধর্ম, কখনো সীমান্তের দখল, কখনো বা আদর্শিক লড়াইয়ে আঘাত পাল্টা আঘাতে রক্তে রঞ্জিত হয়েছে প্রতিবেশী দুই দেশের নানা প্রান্তর। কাশ্মীর নিয়ে আবারও যুদ্ধের মুখোমুখি পাশাপাশি অবস্থিত পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তান। তবে এটিই কি প্রথমবার, নাকি এর আগেও এমন পরিস্থিতিতে জড়িয়েছে দেশ দুটি? বহুবার বিভিন্ন কারণে যুদ্ধ ও সংঘাতে জড়িয়েছে ভারত পাকিস্তান। 1947 সালে ভারত ভাগের বছরই যুদ্ধে জড়ায় দুই দেশ, তাও আবার কাশ্মীর নিয়েই। কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে কাশ্মীরে হামলা চালায় পাকিস্তান সমর্থিত একটি বিশেষ বাহিনী। শুরু হয় দু দেশের মধ্যে তুমুল যুদ্ধ। 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করে হয় যুদ্ধবিরতি। ভারত পায় জম্মু ও কাশ্মীর ও পাকিস্তান পায় আজাদ কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান অঞ্চল দুটির নিয়ন্ত্রণ। 1956 সালে কচ্ছ অঞ্চল নিয়ে দ্বন্দ্বের সূচনা হয়। 1965 সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ বন্ধে দুই দেশকে রাজি করান তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন। ভারতীয় সেনাদের অবস্থান হারানোকে কেন্দ্র করে কাশ্মীর সীমান্তে 1999 সালে হয় কার্গিল যুদ্ধ। সে সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে 2 মাসের মাথায় যুদ্ধের সমাপ্তি ঘটে। এসব বড় যুদ্ধের বাইরেও বিভিন্ন সময়ে ভারত পাকিস্তান বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ে পশ্চিম পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর বোমা নিক্ষেপ, 1989 সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মীরে সশস্ত্র লড়াই, 2001 সালে শ্রীনগরে কাশ্মীর বিধানসভায় ভয়াবহ হামলা, একই বছর দিল্লিতে সংসদ ভবনে সশস্ত্র হামলা, 2008 সালে মুম্বাইয়ের প্রধান রেলওয়ে স্টেশন, বিলাসবহুল একটি হোটেল ও ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে প্রায় 60 ঘণ্টা ধরে চলা জঙ্গি হামলা, 2016 সালে পাঠানকোটে ভারতের বিমান ঘাঁটিতে হামলা, উড়ি সেনা ঘাঁটিতে হামলা, কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক, 2019 সালে পুলওয়ামায় সামরিক কনভয়ে আত্মঘাতী হামলা, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে ভারতের পাল্টা হামলার মতো ঘটনা ঘটে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ভারত ও পাকিস্তান 1947 সালে সাম্রাজ্যবাদী ব্রিটিশদের হাত থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশের পর থেকে চলছে বৈরিতা। বহির্বিশ্বে তারা পেয়েছে চিরশত্রুর তকমা। এক নজরে দেখে নেওয়া যাক চিরবৈরী দেশ দুটির সামরিক সক্ষমতা। গেল সপ্তাহে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় হতাহতের জেরে ভারত ও পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়তে পারে আশঙ্কা বিশ্বের। এমন পরিস্থিতিতে দুদেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। ভারতের বর্তমান জনসংখ্যা 140 কোটির বেশি, সক্রিয় সেনা 14,60,000, রিজার্ভ 11,60,000, আধা সামরিক বাহিনীর সদস্য 25,30,000, মোট সামরিক জনবল 51 লাখ। আর পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি 20 লাখ, সক্রিয় সেনা 6,54,000, রিজার্ভ সেনা 6,50,000, মোট সামরিক শক্তি 17 লাখ। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 140 থেকে 150টি। এদিক থেকে দেশটির সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে উল্লেখযোগ্য শাহিন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধ বিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে 130 থেকে 140টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি 3-5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মিরেজ 2000 ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষার INS আরিহান্ট। এদিকে ভারতের প্রতিরক্ষা বাজেট $7,900 কোটি আর পাকিস্তানের 1,000 থেকে 1,200 কোটি।
ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী। দেশ দুটির মধ্যে রয়েছে ৩,৩২৩ কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ট্যাঙ্ক, সশস্ত্র যান ও কামানের সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানের ট্যাঙ্ক বহরও প্রতিযোগিতামূলক। ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময় হলেও স্কোয়াড্রনের ঘাটতি রয়েছে, আর পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও এর আধুনিকায়ন হচ্ছে। ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী। পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে ব্যবহৃত হয়। বিমানবাহিনী রণতরী না থাকলেও সীমিত যুদ্ধ বিমানের কারণে গভীর সমুদ্রে নৌবাহিনীর অভিযানের সীমাবদ্ধতা রয়েছে। জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে যার যার অবস্থান থেকে শক্তিশালী দুদেশই। এ কারণে ভারত কিংবা পাকিস্তান কোনো দেশকেই সামরিক শক্তিতে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। আগামী সোমবার লন্ডন থেকে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, স্থানীয় সময় ৪ মে সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিতে পারেন বিএনপি চেয়ারপারসন। বাংলাদেশে পৌঁছাতে পারেন পরদিন। বেগম খালেদা জিয়ার সাথে পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান, সৈয়দা শর্মিলা রহমানও আসতে পারেন। গত ৮ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী। বেগম চেয়ারপারসন নাকি ৪ তারিখ যেতে পারেন, ৫ তারিখ পৌঁছাবেন। ৪-৫ তারিখে যাওয়ার সম্ভাবনা আছে। কাতারের কি এয়ারওয়েজ কনফার্ম হয়েছে না বাংলাদেশ বিমানে যাবেন? আমরা যেটা পাই ওটা দিয়ে চলে, যেটা আইলি হবে ওটা দিয়ে চলে যাব। কি যে ডাক্তার জোবাইদা রহমানও যাবেন, এটা কি আসলে সত্য কি না? কারণ ইনশাআল্লাহ। যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি লন্ডনের বিভিন্ন অনুষ্ঠানে তাদের প্রকাশ্য আনাগোনা নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। স্থানীয় বিএনপি নেতারা বলছেন, এমন আচরণে ক্ষুণ্ণ হচ্ছে দেশের ভাবমূর্তি। ৫ই আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের লন্ডনে জোট বাঁধার চিত্র এখন প্রকাশ্য। শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিলি থেকে শুরু করে সাংগঠনিক সভা ও সামাজিক অনুষ্ঠানে তাদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। গত ২১শে ফেব্রুয়ারিতে লন্ডনের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি সম্প্রতি যুক্তরাজ্য আওয়ামী লীগের এক নেতার ছেলের বিয়েতে দেখা যায় বেশ কয়েকজন পলাতক নেতাকে। এদের মধ্যে রয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট ২ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব। ক্ষমতা হারানোর পর একসঙ্গে তাদের এমন উপস্থিতি ঘিরে প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। এ অবস্থায় যুক্তরাজ্য বিএনপি সহ প্রবাসী বাংলাদেশিরা বলছেন, পলাতক এসব ব্যক্তিদের অবাধ বিচরণ শুধু দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে না, বিব্রতও হচ্ছেন তারা। আমরা বাংলাদেশে এই লক্ষ কোটি টাকা যারা পাচার করেছে, এই টাকা নিয়ে যারা লন্ডনে এসেছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করার জন্য আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আমরা বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেছি। কারণ গিয়ে এলো, এই টাকাগুলো আমাদের বাংলাদেশের টাকা, ওরা পাচার করে নিয়ে আসছে। যারা পাচারকারী সবাই ওরা এক জায়গায় বসে, ওদের একটা সামাজিকতা হয়েছে, দুষ্ট সামাজিকতা, এই দুর্নীতিবাজের সামাজিকতা। যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ বলেন, দেশের সম্মান রক্ষায় প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানাতে হবে, পাশাপাশি দ্রুত ব্যবস্থা গ্রহণেরও দাবি তাদের। কিলিফের সাহসে আজকে আমাদের দেশের লুটকারীরা, এই চোর ডাকাতেরা, এই বাটফারেরা লন্ডনে, আমরা নির্দেশ দিয়েছি আমাদের প্রবাসীদেরকে, সবাই যার তার হাতে জুতা এবং স্যান্ডেল নতুন কিনে রাখবেন। ওদেরকে দেখা মাত্রই তাদেরকে গিফট করবেন প্রবাসীদের পক্ষ থেকে। লন্ডনে পলাতক নেতাদের এমন প্রকাশ্য কর্মকাণ্ড এখন টক অব দ্য কমিউনিটি। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলছে মিশ্র প্রতিক্রিয়া। প্রশ্ন উঠছে রাজনৈতিক নৈতিকতা নিয়েও। এই মন্ত্রী মিনিস্টাররা এই দেশে আসার পরে চলাফেরা করে, এই দেশের জনগণ এটা মেনে নিতে পারে না। এটা আমাদের জন্য খুবই খারাপ। আমাদের বর্তমান নতুন প্রজন্মের ছেলেরা এগুলো সহ্য করতে পারে না, এগুলো মান্য নিতে পারে না। কারণ ওরা যাহাতে
ইউনিভার্সিটিতে যায়, কলেজে যায়, স্কুলে যায়, প্রশ্নবিদ্ধ হয় এই ব্যাপার নিয়ে। ওদের যদি নৈতিকতা থাকতো, ওরা যদি বুঝতো যে আমরা বাংলাদেশ থেকে কেন পালিয়ে এসেছি, ওদের মধ্যে যদি ন্যূনতম একটু লজ্জাবোধ থাকতো, তাহলে কখনো এখন কিছুদিন হয়তো এখন মানুষের সামনে আসার প্রশ্নই ওঠে না। কারণ আপনি কি করে বাংলাদেশ থেকে বের হয়ে আসছেন? বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ টাকা পাচার করে নিয়ে এসেছেন, বাংলাদেশের মানুষকে জিম্মি করে আপনি ইলেকশন দিয়েছেন, ইলেকশনে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন কিংবা জনপ্রতিনিধি হয়েছেন, যেটা মানুষে কোনোভাবে গ্রহণ করে না। কাজী তানভীর আহমেদ, ডিবিসি নিউজ, লন্ডন। নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম 5 হাটহাজারী আসনে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা নানা কর্মসূচিতে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। জনগণের কাছে পৌঁছাতে নানা উপায় খুঁজছেন বিএনপি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। এদিকে ভোটে অংশগ্রহণ নিয়ে গুঞ্জন থাকলেও স্পষ্ট বার্তা দেননি এনসিপির কেন্দ্রীয় নেতা তাজনুভা জাবিন। শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে বিএনপি জামায়াত এনসিপির মধ্যে ত্রিমুখী লড়াই হতে পারে এই আসনে। বন্দরনগরী লাগোয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 ও 2 নম্বর ওয়ার্ড এবং হাটহাজারী উপজেলা নিয়ে সংসদীয় আসন চট্টগ্রাম 5। আসনটিতে 1991 সাল থেকে পরপর 3 বার আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে জয়ী হন বিএনপির সৈয়দ ওয়াহিদুল আলম। নবম সংসদে জয় পায় আওয়ামী লীগ। এরপরের 3 নির্বাচনে আওয়ামী লীগ জোট শরিকদের ছাড় দেয় এই আসনে খুঁটি গাড়ে জাতীয় পার্টি। 5 আগস্ট পট পরিবর্তনের পর এখন আওয়ামী লীগ শূন্য রাজনীতির মাঠে সরব বিএনপি ও জামায়াতে ইসলামী। জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট সহ বেশ কিছু ইসলামী দল এখনও নিষ্ক্রিয়। এই আসন ঘিরে নির্বাচন কেন্দ্রিক প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন বিএনপির মীর হেলাল, শাকিলা ফারজানা ও ফজলুল হক। আমি যেহেতু 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, আমি কাজ করেছি, সম্মুখের নেতৃত্ব দিয়েছি নিজে থেকেই, এবং বিভিন্ন নেতাকর্মী সহ অসহায় মানুষকে আইনি সহায়তা থেকে নিয়ে যে কোনো বিপদ আপদে তাদের পাশে ছিলাম। স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের জনপ্রিয়তা যদি যাচাই বাছাই করতে চাই, এটা তো নির্বাচন ছাড়া আর কোনো মাধ্যম নেই। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিনের এলাকাও হাটহাজারী। তবে তিনি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এখনও স্পষ্ট বার্তা দেননি। প্রত্যেকটা আসনে কিন্তু আমরা আমাদের প্রার্থী দেব, এরকম প্রস্তুতি, এরকম আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। পরিশ্রমী তরুণরা, যার মধ্যে সম্ভাবনা আছে, নেতৃত্ব দানের যোগ্যতা আছে, বা যে আসলেই জনদরদি, রাজনৈতিক অপসংস্কৃতির কারণে সে সুযোগ পায় না বা এটাতে ইনভলভ, তাদেরকে আমরা কিন্তু উঠে আনতে যাচ্ছি। জামাতের একক প্রার্থী হিসেবে মাঠে ব্যাপক দলীয় ও সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন উপজেলা আমির সিরাজুল ইসলাম। দলের দায়িত্বশীলদের সঙ্গে নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। জনগণের বক্তব্য হচ্ছে, আমরা সব দলকে দেখেছি, একটি মাত্র দল বাংলাদেশ জামাত ইসলামকে আমরা দেখিনি, এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই। মানুষের যে ভালোবাসা এবং তাদের উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা, এটা তো ভোলার মতো। চট্টগ্রাম 5 আসনে মোট ভোটার 4,75,713 জন। ডিবিসি নিউজ ডেস্ক। প্রায় 1 দশক ধরে পিরোজপুর এলজিইডি অফিস পুরোপুরি দখলে ছিল একটি পরিবারের কাছে। ভুয়া প্রকল্প এবং কাজ না করেই দপ্তর থেকে তুলে নেওয়া হয়েছে 2,500 কোটি টাকার বেশি। একাধিক তদন্তে বের হয়ে এসেছে এলজিইডির অকল্পনীয় দুর্নীতির তথ্য। সাবেক মন্ত্রী শ.ম. রেজাউল করিম, সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ, দপ্তরের 22 জন অসাধু কর্মকর্তা কর্মচারীর সংশ্লিষ্টতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এই দুর্নীতির গডফাদার। এটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রায় 17 কিলোমিটার দীর্ঘ নাজিরপুর বৈঠাকাটা সড়ক। গুরুত্ব বিবেচনায় গত বছর জুনে 4টি প্যাকেজে প্রায় 44 কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের কার্যাদেশ পায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের ইফতি টিএলসি প্রাইভেট লিমিটেড। চলতি বছর জুনে রাস্তার কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো শুরুই হয়নি। উল্টো বরাদ্দের পুরো টাকা তুলে নিয়েছে মিরাজ। খুবই খারাপ অবস্থায় আছি আমরা, অনেক দিন যাবত, প্রায় 3-4 বছর যাবত এই অবস্থা। শুনছিলাম টেন্ডার হয়েছে, কিন্তু কাজ তো দেখি না। রাস্তা ভাঙ্গা, আমরা গাড়ি ঘোড়া চলতে পারতেছি না। এভাবে কাটতে পড়ে যাও, ব্রিজের গোড়া ডালাই নাই, তারপরে রাস্তা ভাঙ্গা, মনে করেন একটা অ্যাম্বুলেন্স আইলে রোগী নিয়ে যাইতে পারে না। শুধু এ সড়কটিই নয়, এরকম অনেক রাস্তা ও সেতুর কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, যেগুলোর অর্ধেকের বেশি কার্যাদেশ পেয়েছে মিরাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন 8টি লাইসেন্সে।
অধিকাংশ প্রকল্প থেকেই মিরাজ তুলে নিয়েছে পুরো টাকা, যার পরিমাণ ২৫০০ কোটি টাকার বেশি। এছাড়া শুধুমাত্র কাগজে কলমে ভুয়া প্রকল্প এবং একই স্থানে একাধিক কাজ দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে, যার প্রধান সহযোগী পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, তার ২ অসাধু সহযোগী, এলজিইডির ঢাকা ও বরিশাল অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা এবং জেলা হিসাবরক্ষণ অফিস মিলিয়ে মোট ২৭ জন কর্মকর্তা কর্মচারী। তদন্তে উঠে এসেছে এই তথ্য। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রধান প্রকৌশলীর কার্যালয়ের তদন্তে উঠে আসে ২৫০০ কোটি টাকার বেশি লোপাটের তথ্য। তদন্তে দুর্নীতির সাথে আরও সম্পৃক্ততা পাওয়া যায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এবং সাবেক মন্ত্রী শ্রম রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ অনেক নেতা। ২০২০-২১ থেকে পরবর্তী ৪টি অর্থবছরে ১৭টি প্রকল্পের মাধ্যমে পিরোজপুরে ১,৮১০টি স্কিমের জন্য ৩,৫৫৮ কোটি টাকা বরাদ্দ হয়। কাজগুলো থেকে ১,৬৪৭ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক তথ্য পেয়েছে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। দুদকের তদন্ত করা প্রকল্পের অধিকাংশ কাজই করেছে ৮টি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স মহারাজ মিরাজের পরিবারের নামে। ৮টি প্রকল্পের প্রায় ৪০০ স্কিমের কাজ না করেই ১,০৭৩ কোটি টাকা লোপাট করা হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে আমি নিজেই বাদী হয়ে ৮টি মামলা দায়ের করি এবং এই ৮টি মামলায় ২৭ জনকে আবার আসামিভুক্ত করা হয়। তদন্তকালে আরও অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আমরা তাদেরকেও আসামিভুক্ত করব। ২০০৮ সালের শেষের দিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটিতে যোগ দিয়ে সংসদ সদস্য হয়েছিলেন মিরাজুল ইসলামের বড় ভাই এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মহারাজ। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মিরাজ। আর এভাবেই রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অপ্রতিরোধ্য হয়ে উঠে লুটপাট করে হাজার কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। সাতক্ষীরায় প্রচণ্ড গরম আর ভাইরাসের আক্রমণে মড়ক লেগেছে সাদা সোনা খ্যাত বাগদা চিংড়িতে। প্রথমে একটি দুটি হলেও এখন বিপুল হারে মারা যাচ্ছে। মৌসুমের শুরুতে অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতিতে দিশেহারা চাষিরা। মড়ক থামানো না গেলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। উপকূলীয় জেলায় সাতক্ষীরার ৫৮,০০০ হেক্টর ঘেরে চাষ হচ্ছে বাগদা চিংড়ি। ২৬,৫০০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে পরিচর্যায় ব্যস্ত চাষিরা, কিন্তু মৌসুমের শুরুতেই লাভের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা। মড়ক লেগেছে শ্যামনগর, আশাশুনি ও সদর উপজেলার ঘেরগুলোতে। গরম আর ভাইরাসের আক্রমণে মরে ভেসে উঠছে বাগদা চিংড়ি। জন্মগতভাবেই পোনাগুলো রোগাক্রান্ত থাকে, সে কারণে চাষে গেলেই বিপদের সম্মুখীন হয়। অন্যদিকে আমাদের খামারিরাও তাদের খামার ব্যবস্থাপনা উন্নত করেন না। ১-১.৫ ফুট পানিতে, লবণ পানিতে চিংড়ি চাষ হয়, যা তীব্র সূর্যের আলোয় তখন আসলে চিংড়ি এই ধকল সামলাতে পারে না। প্রথমে একটি দুটি দিয়ে শুরু হলেও দিন দিন মৃত্যুর হার বাড়ছে। ওষুধ ব্যবহার করেও হচ্ছে না কাজ। সমাধান না পেয়ে দেখা দিয়েছে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা। মাছগুলো মরে গেলে এর কোনো দাম নেই, বিক্রি হয় না, এতে আমাদের বহুত লস। ভাইরাসের কারণে ক্ষুদ্র বা যে চাষিগুলো আছে এরা লস খেতে খেতে দেখা যাচ্ছে অনেকেই ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। মৎস্য বিভাগ বলছে নিম্নমানের পোনা আর ঘেরে পানি কম থাকায় বাড়ছে বাগদার মৃত্যু হার। আমরা চাষিদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি। মেইনলি তাদেরকে পানির গভীরতা আগে বাড়াতে হবে এবং ভালো মানের পোনা ব্যবহার করতে হবে, তাহলে এই যে রোগ অথবা গরমের সময় মাছ মারা যাওয়া, এটার সম্ভাবনা অনেক কমে যাবে। বারবার ভাইরাসজনিত মড়কের কারণে ক্ষতি হওয়ায় এবছর ঘেরের পরিধি ছোট করেছেন অনেকে। ডিবিসি নিউজ ডেস্ক। ১৯ দিন ধরে বন্ধ কক্সবাজারের সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান জেলা সদর হাসপাতালের একমাত্র গণশৌচাগার। এতে দুর্ভোগে প্রতিদিন চিকিৎসা সেবা নিতে আসা হাজারো রোগী। ১৩ এপ্রিল বিনা নোটিশে ইজারা বাতিল করে কর্তৃপক্ষ। তবে এ নিয়ে ক্যামেরার সামনে পৌর কর্তৃপক্ষ কথা বলতে রাজি হননি। সৈকতনগরী কক্সবাজারের সাধারণ চিকিৎসার কেন্দ্রস্থল জেলা সদর হাসপাতাল, যেখানে প্রতিদিনই চিকিৎসা নিতে আসেন হাজারো রোগী। কিন্তু গত ১৩ এপ্রিল থেকে বন্ধ হাসপাতালটির বহির্বিভাগের একমাত্র গণশৌচাগারটি। এতে হাসপাতালটিতে চিকিৎসা সেবা নিতে আসা রোগী ও স্বজনেরা পড়েছেন চরম দুর্ভোগে। এটা নতুনভাবে যেটা করতেছে, এটা চালু না করে ওটা কি জন্য বন্ধ রাখছেন না? এখানে প্রস্তাব করতে আসলাম, দেখি এখানে বন্ধ। এটা কিন্তু সাধারণ জনগণের একটা ভোগান্তির সৃষ্টি হচ্ছে। সিভিল সার্জন মহোদয়ের প্রতি অনুরোধ, এটা যেন অতি শীঘ্রই জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
গত 6 বছর ধরে দৈনিক 200 টাকা রাজস্ব আদায়ের চুক্তিতে কক্সবাজার পৌরসভার অধীনে থাকা গণশৌচাগারটি পরিচালনার দায়িত্বে ছিলেন স্থানীয় রেজাউল করিম। তিনি জানান কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই 13 এপ্রিল থেকে বন্ধ করে দেয় গণশৌচাগারটি। এমনকি নতুন করে ইজারা বিজ্ঞপ্তিও দেয়া হয়নি। পয়লা বৈশাখ আসছে মতো ওরা কি করছে, এটা বন্ধ করে দিচ্ছে, আমাদেরকে কিছু বলে নাই, আসে তালা মারে দিছে এটা। আর ওইখানে নাকি আরেকটা বানবে নতুন, ওইটা বন্ধ করে দিয়েছে, আমাদেরকে আর কিছু বলে না, আমাদেরকে লড়ে যেতে বলছে, আমি লড়ে দিয়েছি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি এ বিষয়ে তাদের কোনো হাত নেই। আর বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ। জেলায় সরকারিভাবে সর্ববৃহৎ চিকিৎসা সেবা প্রদান করা এই হাসপাতালটিতে স্থানীয়দের পাশাপাশি চিকিৎসা নিতে আসেন আশ্রিত রোহিঙ্গা ও সৈকতে ঘুরতে আসা হাজারো পর্যটক। ডিবিসি নিউজ ডেস্ক। সমবায় সমিতির মাধ্যমে ক্যাপসিকাম আবাদে নজর কেড়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার 27 কৃষক। সমিতির সদস্যরা লিজ নিয়েছেন বিশাল জমি। রোপণ করা ক্যাপসিকামে চলতি মৌসুমে 14 লাখ টাকারও বেশি লাভের আশা তাদের। সংশ্লিষ্টরা বলছেন উচ্চ ফলনশীল ফসল আবাদে দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা। কুষ্টিয়ার কুমারখালীর চাঁদপুর ইউনিয়নের নিয়ামতবাড়িয়া মাঠ, নেট দিয়ে ঘেরা প্রায় 10 বিঘা জমি। জমিতে গ্রামের 27 জন কৃষক সমবায়ের মাধ্যমে আবাদ করেন উচ্চ ফলনশীল ক্যাপসিকাম। তাদের একতাবদ্ধ করেছে জঙ্গলি আধুনিক কৃষি সমবায় সমিতি। গেল ডিসেম্বরে প্রায় 10 বিঘা জমিতে 25,000 চারা রোপণ করেন তারা। এখন প্রতি সপ্তাহে কমপক্ষে 1 টন ক্যাপসিকাম স্থানীয় বাজার সহ পাঠানো হচ্ছে ঢাকায়। মালটা তোলার পরে আমরা প্যাকেজিং করে কুষ্টিয়াতে পাঠানো হয় এবং ঢাকাতে ওই প্যাকেজিংয়ের মাধ্যমে পাঠানো। তো এভাবে সম্মিলিত কৃষি করলে নিজেদের কাজ তো নিজেরাই করা যায়। যেমন আমরা এখানে আমাদের 200+ এই সমিতিতে কৃষক ছিল, সেখান থেকে আমরা মাত্র 27 জনকে এখানে নিয়ে আসতে পারছি। সমবায়ের মাধ্যমে সবার সমান বিনিয়োগে ক্যাপসিকামের এই উদ্যোগ। আমরা এই সমিতিতে 27 জন সদস্য। তারপরে আমরা এটার উপরে কৃষি অফিসার এসে আমাদের বললে যে এটা আপনারা করেন, তখন আমরা চারা দেওয়ার চিন্তা ভাবনা করলাম। গত বছর আমাদের সভাপতি সাহেব 70% জমিতে ট্রায়াল স্বরূপ আপনার এই ক্যাপসিকামের চাষটা আমরা করি। উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের পরামর্শ, উপকরণ দেয়া ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে কৃষি বিভাগ। ক্যাপসিকাম একটা উচ্চমূল্য ফসল, এটা চাষবাস করতেও অনেক খরচ লাগে। তো এইটা যদি আমরা এই সমবায়ের মাধ্যমে 30 জন কৃষক দিয়ে শুরু করছি, এটা যেমন তারা করতে পারছে এবং এখান থেকে ভালো একটা বেনিফিটও পাবে সবাই। তো এই সকল ফসল উৎপাদন করার পরে আমরা যে সকল উদ্যোক্তা তৈরি হচ্ছে, তারা নিজেরা এটা আমাদের দেশের চাহিদা মিটিয়ে যাতে বিদেশে রপ্তানি করতে পারে। আবহাওয়া অনুকূলে থাকলে ক্যাপসিকাম চাষ থেকে এই মৌসুমে প্রায় 14 লাখ টাকারও বেশি মুনাফার আশা কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। সিগন্যাল গ্রুপ চ্যাট কেলেঙ্কারিতে আলোচিত মাইক ওয়ালসকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে আপাতত সেই দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর তার নিজের বলয়ে এটাই প্রথম বড় পরিবর্তন। অবশ্য ওয়ালসকে একেবারে বিদায় করে দেননি তিনি। তাকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, অন্তর্বর্তীকালীন সময়ের জন্য পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করবেন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।